অখ্যাত এক বনফুল নিজের মহিমায় ক্রমে রূপায়িত হয় পারিজাতে। কাননবালা তার অসাধারণ দক্ষতা আর প্রতিভার গুণে হয়ে ওঠেন কানন দেবী। সঙ্গীত ও অভিনয় জগতের কিংবদন্তি কানন দেবী সম্রাজ্ঞীর মতো বিরাজ করেছেন চলচ্চিত্রের নির্বাক যুগ থেকে সবার যুগে তার অভিনীত শেষ ছবিটি পর্যন্ত। কানন দেবীকে নিঃসন্দেহে ভারতীয় চলচ্চিত্রের প্রথম মহিলা সুপারস্টার বলা যায়। শিল্পী হিসেবে ওর যে পুরোনো ছবিগুলো আমি দেখেছি যে কয়েকটা, তাতে আমার মনে হয়েছে যে সেই দিনেও তিনি ঠিক সিনেমার মাপে অভিনয় করতেন। সেই দিনে সবচেয়ে বেশি যেটা আমার চোখে আমাদের দৃষ্টিগত মনে হতো যে অনেক অভিনয় যেন অনেকটা থিয়েটার প্রসূত, অনেক থিয়েটারি ঢঙের অভিনয় ছিল, কিন্তু ওর অভিনয়টা ছিল একটা সিনেমাটিক যাকে বলা যায়। আজকাল সুপারস্টার বলে একটা কথা আমরা শুনতে পাই, এটা সত্যি কথাই যে আমাদের ভারতে প্রথম সুপারস্টার ছিলেন, বিশেষত মহিলা সুপারস্টার ছিলেন কানন দেবী। তার কণ্ঠের যে সম্পদ ছিল, যে কণ্ঠের ভেতর যে স্বকীয়তা, যে গায়কী, যে গায়ন শৈলী এবং সেই সঙ্গে গানের যে এক্সপ্রেশন, যে ভাব, এই সব মিলিয়ে কণ্ঠের যা সম্পদ হয় তার কণ্ঠে পরিপূর্ণভাবে সেটা বিরাজ করেছে। বনফুল যখন গায় তখন তো হার্ডলি আমরা চান্স পেয়েছি। উনি দেবত্ব থেকে যাবে ওনার সঙ্গে জড়িত, তার আগে খুব জানাশোনাই ছিল। আমিও ওনার নাম জানতাম এবং নাম জানতে ছাত্র অবস্থা থেকে তো ওনার ফ্যান আমরা, ওনার কিছু ওনার। তারপরে দেবত্ব থেকে ওনার সঙ্গে আমাদের খুবই ঘনিষ্ঠ এবং আমাদের স্টুডিওরও উনি একজন বিরাট পেট্রন ছিলেন। উনি গায়িকা হিসেবে আমি তো ওরকম কারোর সঙ্গে কম্পেয়ার করছি, কিন্তু ওরকম ট্রেন ভয়েস যে গান রেকর্ডিং আমি খুব কম করেছি। যাত্রা শুরু ম্যাডেন থিয়েটার্স কোম্পানির ছবি দিয়ে। ম্যাডেন থিয়েটার্স এর নাম আজ ইন্দ্রপুরী স্টুডিও। 1926 সালে জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়ের জয়দেব ছবিতে ছোট্ট কানন দাস অভিনয় করেন রাধার চরিত্রে। বেশ কয়েক বছর পর অভাবের তাড়নায় আর বেঁচে থাকার তাগিদে আবার অভিনয় জগৎ ফিরে আসতে হয় জোর বরদ ছবির নায়িকা হিসাবে। 1932 সালে যোগ দেন রাধা ফিল্মসে। এখানে শ্রী গৌরাঙ্গ ও মানময়ী গার্লস স্কুল ছবিতে অভিনয় করে দর্শক মনে স্থায়ী আসন করে নেন। মানময়ী গার্লস স্কুলের পর রেকর্ড করার আমন্ত্রণ আসে মেগাফোন কোম্পানির কাছ থেকে। কানন দেবীর গাওয়া আমি কোনো ফুল গো যদি ভালো না লাগে, তুফান মেল তখনকার বাঙালির মধ্যে রং ধরিয়ে দিয়েছিল। সালের শেষের দিকে বিএন সরকারের আমন্ত্রণে কানন দেবী নিউ থিয়েটার্সে যোগ দিয়ে নায়ক পরিচালক প্রমথেশ বড়ুয়ার মুক্তি ছবির নায়িকার ভূমিকায় অভিনয় করেন। নিউ থিয়েটার্সে থাকাকালীন কানন দেবী অভিনয় করেন স্ট্রিট সিঙ্গার, বিদ্যাপতি, পরাজয়, জোয়ানি কি রাত, অভিনেত্রী, হারজিত, সাথী, সাপুরে ইত্যাদি ছবিতে।
নিউ থিয়েটার্সের গানগুলো মোস্টলি কানন পঙ্কজ মল্লিক এবং রায়চাঁদ বড়ালের কাছ থেকে শিখেছে। কাজী নজরুলও এসে ওকে বিদ্যাপতির কিছু গান শিখিয়েছিলেন। থেকে 1946 পর্যন্ত কানন দেবী অভিনীত ছবিগুলির মধ্যে যোগাযোগ, হসপিটাল, পথ বেঁধে দিল, বিদেশিনী, অনির্বাণ, তুমি আর আমি, কৃষ্ণলীলা, রাজলক্ষ্মী, অ্যারাবিয়ান নাইটস, বনফুল উল্লেখযোগ্য। মস্ত একটা উচ্চাসা মনের মধ্যে ছিল, আমি সেটা অনুভব করতাম, এবং কতগুলি মহৎ কাজ করার আকাঙ্ক্ষাও ছিল। আনন্দে আমাদের সমস্ত মহিলা শিল্পীদের জড়ো করেছিলেন মহিলা শিল্পী মহল নামক প্রতিষ্ঠানের মাধ্যমে। তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন মঞ্চ চিত্রের সমস্ত মহিলা শিল্পীকে। তার সামনে উদ্দেশ্য ছিল একটি ওল্ড এজ হোম, তার মানে যেখানে দুস্থা, নিরবলম্বী এবং অবসরপ্রাপ্তা মহিলা শিল্পীরা একটা আশ্রয় পাবেন, এবং সেই উদ্দেশ্য নিয়ে আমরা মহিলা শিল্পী মহল গঠন করি। আমাদের নাট্য জগতে সকলকেই খবর দেওয়া হলো এবং সেটা তৈরি। কিন্তু এর মূল আসল প্রতিষ্ঠাত্রী বলতে গেলে কানন দেবী। উদ্দেশ্য কাজে লাগাতে হলে চাই অর্থ, এবং সেই অর্থ কি করে সংগ্রহ হবে? মহিলাদি বললেন আমরা নাটক করি না কেন? আমরা নেচে উঠলাম, তৈরি হলো মিশর কুমারী নাটক। এই কানন্দী, চন্দ্রাবতী দেবী, মরিনা দেবী তো মঞ্চেরই শিল্পী, তাছাড়া সুনন্দা দেবী, মঞ্জু দে, অনুভব গুপ্তা, এরা সমস্তই পুরুষ চরিত্রে অভিনয় করেছেন। এইভাবেই আমরা একটি ওল্ড এজ হোম গঠন করলাম। সেখানে এসে দুজন মহিলা থাকতে আরম্ভ করলেন। আমরা ক্যান্সার হসপিটালে গিয়েছি, কানন্দিনী প্রস্তাব, তারপরে একটি প্রতিবন্ধী আশ্রমে দিয়েছি, ভারত সেবাশ্রমে দিয়েছি। এগুলো সমস্ত কানন্দিনী প্রস্তাব। কানন্দি আমাদের সব দিক থেকে সাহায্য করেছেন, এগিয়ে নিয়ে গেছেন। আমাদের যখন কোনো প্রবলেম হচ্ছে, আমি আর নমিতা চলে গেছি কানন্দির কাছে। উনি বারান্দায় বসে বসে তরকারি কুটতে কুটতে, ফুল সাজাতে সাজাতে আমাদের সঙ্গে গল্প করতেন। কানন সম্বন্ধে বলতে গেলে এইটুকুই বলতে পারি যে ওরকম মহিষী মহিলা খুবই কম দেখা যায়। ওর অনেক রকম গান ছিল, এবং অনেকেই জানেন না ওর বাড়ি থেকে প্রায় খালি হাতে কেউ ফিরে যায়। মহিলা হিসাবে তো মানে বলার কথা নেই, তিনি মানে কি বলবো, আদর্শ নারী। মাতৃভক্তি এবং সংসারের দিকে তার এত সব দিকে সকলের সঙ্গে ভাব, ভালোবাসা, স্নেহ, কারো মুখ গম্ভীর দেখতে পারত না, এত ভালো তার ছিল না মহিলা হিসেবে, যে তার আমি ব্যাখ্যা করতে পারবো না। উনি সমাজের ভিতরে, সিনেমার ভিতরে প্রত্যেকটা জায়গাতে একটা নতুন কোয়ালিটি, আর নিজেতে যা যা জিনিস, যা যা জীবনের যা যা জিনিস চেয়েছিলেন, প্রত্যেকটা জিনিস উনি উপার্জন করলেন। রিমার্কেবল লাইফ, এরকম মহিলা হয়নি। আর অভিনেত্রী হিসেবে তো তার কথাই নেই, আর দ্বিতীয় কানন্দিনী আর হবে না। প্রতিভা বলতে গেলে এরকম একজন মানে প্রতিভাধর মানে শিল্পী আমি খুব কমই দেখেছি। উনি রবীন্দ্রসঙ্গীত মুক্তিতে প্রথম গান, এবং সেই মুক্তি রবীন্দ্রসঙ্গীত দিয়ে উনি এত রবীন্দ্র ভক্ত হয়ে গেলেন
যে পরবর্তীকালে উনি পঙ্কজ মল্লিক এবং অনাদিত দস্তিদারের কাছে গিয়ে গান শিখে একজন ভালো রবীন্দ্রসঙ্গীত মানে গায়িকা হলেন, এবং রবীন্দ্রনাথ ওকে শান্তিনিকেতনে ডেকে ওর গান শুনলেন। কানন্দেবীর মতন আর্টিস্ট আমাদের ভারতবর্ষ সিনেমা যদি কম আছে। কারণ সেই সময় নিউ থিয়েটার ছবি করা নানান কারণে সেটা বন্ধ করে এবং স্টুডিওটা সে সময় বন্ধ হয়ে যায়। তখন নানান প্রচেষ্টার ভেদ দিয়ে আমি তখন স্টুডিওটাকে আবার চালু করি, এবং সেই সঙ্গে সঙ্গে স্টুডিওর একটি অংশতে ইন্ডিয়া ফিল্ম ল্যাবরেটরি বলে যে প্রতিষ্ঠান তারও সূত্রপাত হয়, এবং ইন্ডিয়া ফিল্ম ল্যাবরেটরির যে পরিচালক মন্ডলীর ভেতর কানন্দেবী ছিলেন অন্যতম। কান্দে দোলে আনন্দে আমি বলো বলবো বাসন্তী তার কণ্ঠে আমি বাসন্তী তার কণ্ঠে তোমার ঘন সোনা